শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো NH-37 উন্নয়ন প্রকল্প অনুমোদন, মুখ্যমন্ত্রী ও নীতিন গাডকারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিধায়ক কৃষ্ণেন্দুর। রাজ্যে জাপানিজ এনকেফেলাইটিসের ভয়াবহ সংক্রমণ, সোনারীতে এক ব্যক্তির মৃত্যু। বদরপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, উৎকণ্ঠায় পরিবার। গুয়াহাটিতে রহস্যজনকভাবে নিখোঁজ 4 ছাত্রী, উদ্বিগ্ন পরিবার। কাতারে পৃথক অভিযানে কফ সিরাপ উদ্ধার, আটক 2। সালামতপুরে বাঘের আতঙ্ক, বসানো হয়েছে বাঘবন্দির খাঁচা। রাজ্য মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধিত্বে এবারও এই 2 বিধায়ককেই পছন্দ হিমন্তের, মন্ত্রিত্ব পাচ্ছেন কৌশিক কৃষ্ণেন্দু। কাতারের 7 সহ রাজ্যে 26টি স্কুলের অনুমোদন 1 বছরের জন্য বাতিল, মাধ্যমিক পরীক্ষায় শোচনীয় ফল। জিতে বিশ্বকাপ দেখবেন ভারতীয়রা, শেষ পর্যন্ত সম্প্রচার চুক্তি হওয়ায় খুশি ফিফার গাই। বাংলায় আর 7-8 সন্তান নয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনছে শুভেন্দুর সরকার। 48 ঘন্টায় রাজ্যে বাড়বে গরম, সতর্ক করল IMD। বিধানসভায় দুর্নীতি, মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ দাবি দেবব্রত শইকিয়ার। এবং সর্বশেষ খবরটি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, শীঘ্রই দেশে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে NH-37 শিলচর চুরাইবাড়ি অংশের ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্প অনুমোদনের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলার মানুষের অন্যতম দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন। প্রকল্পটি অনুমোদন পাওয়ায় জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং সামগ্রিক উন্নয়নের পথ আরও সুগম হবে। পরবর্তী খবরটি হল বদরপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, উৎকণ্ঠায় পরিবার। বদরপুরের এক যুবকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ শীল। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তার বাবা বিমল শীলের সঙ্গে বদরপুরের পরিচিত সেলুনে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেলুনে কিছুক্ষণ অবস্থানের পর হঠাৎ করেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও বিশ্বজিতের কোনো হদিশ মেলেনি। অবশেষে আজ বদরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ যুবকের পরিবার সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, কেউ যদি বিশ্বজিৎ শীলকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী খবরটি হল গুয়াহাটি মহানগরী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে 4 স্কুল ছাত্রী। নিখোঁজ ছাত্রীরা হলেন রুমি বড়ুয়া, নিরুপায় রায়, আয়ুশ্রী সিং ও জিলমিল দৈমারি। জানা গেছে বনগাঁও এলাকার এই 4 ছাত্রী 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে অধ্যয়নরত। সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের আর কোনো খোঁজ মিলছে না। ঘটনার পর থেকে পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীরা নিখোঁজ হওয়ার অভিযোগে তাদের পরিবারের সদস্যরা গুয়াহাটির বশিষ্ঠ থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ 4 ছাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। পরবর্তী খবরটি হল সালামতপুরে বাঘের আতঙ্ক, বসানো হয়েছে বাঘবন্দির খাঁচা। বাঘের আতঙ্ক গ্রামাঞ্চলে। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লাবকজীবীর সালামতপুরে পাহাড় অঞ্চলে বনাঞ্চল ধ্বংসের কারণে জঙ্গল থেকে বাঘ নেমে এলো লুকানোয়। বেশ কয়েকদিন থেকে লক্ষ্মীপুরের লাবকজীবীর সালামতপুর গ্রামের গৃহস্থের গৃহপালিত গরু গায়েব হওয়ার ঘটনায় এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের ধারণা ছিল গরুগুলো চুরি হয়ে যাচ্ছে, কিন্তু 2 দিন পূর্বে তারা জঙ্গলে গিয়ে দেখতে পান একটু গরু মরে পড়ে রয়েছে, তার গাড়ে বাঘের পাঞ্জার দাগ রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন বিভাগে। শিলচর থেকে ওয়াইল্ড লাইফ ডিভিশন, লক্ষ্মীপুর রেঞ্জ অফিস এবং জয়পুর বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো জঙ্গলে তল্লাশি অভিযান চালায়, কিন্তু বাঘের দেখা মেলেনি। তবে ভেজা মাটিতে পায়ের দাগ এবং মৃত গরুর গাড়ে পাঞ্জার দাগ দেখে তারা নিশ্চিত হয়েছেন এটা একটা বাঘিনী বলে এবং এর সঙ্গে রয়েছে বাচ্চাও। বন বিভাগের কর্মীরা আরও জানান, এটি নাকি একটি চিতাবাঘ, এমনটাই ধারণা বন বিভাগের কর্মকর্তাদের। সোমবার আবার শিলচর, লক্ষ্মীপুর ও জয়পুর থেকে 15-20 জনের এক বনকর্মীর দল ঘটনাস্থলে পৌঁছান।
তাদের সঙ্গে গ্রামবাসীরাও ছিলেন। শিলচর থেকে বনকর্মীরা একটি লোহার খাঁচার সঙ্গে নিয়ে আসেন। গভীর জঙ্গলে সেটি বসানো হয়। বনকর্মীরা জানিয়েছেন টুপ হিসেবে খাঁচার মধ্যে একটি ছাগল রাখা হবে। রাতে ছাগলের ডাক শুনে বাঘ আসবে এবং খাঁচায় ঢুকলেই বন্দী হয়ে যাবে বাঘ। উল্লেখ্য, সালামতপুর কিলবস্তি গ্রামে প্রায় 150 পরিবারের বসবাস। এই গ্রামের তনুজ বর্মনের একটি গরু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুদিন পর এটির মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এর আগে এই গ্রামের রাজু বর্মন, দিবাকর বর্মন ও দিলবিজয় বর্মনের একটি করে গরু নিখোঁজ হয়। এছাড়াও গত কয়েকদিনে পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও প্রায় 7-8টি গরু নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সকল গরুর মালিকরাই মনে করেছিলেন হয়তো গরুগুলো চুরি হয়ে যাচ্ছে, কিন্তু তনুজ বর্মনের মৃত গরু অবস্থায় পাওয়ার পর বাঘের উপদ্রবের ধারণা বদ্ধমূল হয় গ্রামবাসীদের মনে। তারপরেই কাছাড় বন বিভাগ নড়ে চড়ে বসে। লক্ষ্মীপুর বন বিভাগের রেঞ্জার রুয়েল রংফার মনে করেন ছাগলের টুপ ব্যবহার করে খাঁচায় বন্দি করতে পারবেন বাঘকে। পরবর্তী খবরটি হলো মাধ্যমিক পরীক্ষার শোচনীয় ফল। কাছাড়ের 7 সহ রাজ্যে 26টি স্কুলের অনুমোদন 1 বছরের জন্য বাতিল। মাধ্যমিকে খারাপ ফলাফল প্রদর্শনকারী স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে শিক্ষা বিভাগ। 2025 এবং 2026 পরপর 2 বছর পাশের হার 10% কম রাজ্যে এমন 26টি স্কুলের অনুমোদন 1 বছরের জন্য বাতিল করা হয়েছে। কাছাড় জেলার 7টি বেঞ্চার স্কুলের উপর নেমে এসেছে এই শাস্তির খাড়া। শিক্ষা বিভাগের এক সূত্র জানান, জেলার 7টি স্কুল হলো ব্লক এইচডি কিউআরএস হাই স্কুল, দরগাকুনা পাবলিক হাই স্কুল, মারুয়াচূড়া ট্রাইবেল হাই স্কুল, নদিয়াচাঁদ মজিদ আলী মেমোরিয়াল হাই স্কুল, পিকে বাগেলা মেমোরিয়াল হাই স্কুল, পানগ্রাম হাই স্কুল এবং পালই হাই স্কুল। 2026-27 শিক্ষাবর্ষের জন্য স্কুলগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে। অনুমোদন বাতিল হলেও স্কুলগুলোতে বর্তমানে যারা 10ম শ্রেণীতে পড়ছে তাদের পঠন পাঠন চলবে। 2027 সালে বিশেষ ব্যবস্থা হিসেবে এই পড়ুয়াদের মাধ্যমিকে বসার সুযোগ দেওয়া হবে। তখন অনুমোদন বাতিলের নির্দেশ প্রত্যাহার না বহাল থাকবে তা নির্ধারণ করা হবে 2027 সালে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড এই পূর্বে যে 26টি স্কুলের অনুমোদন বাতিল করেছে, এর মধ্যে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার রামচন্দ্র মুক্তবাসী হাই স্কুলের নামও রয়েছে ডিমা হাসাও জেলার লাইজব হাই স্কুলও। অন্যান্য জেলার মধ্যে রয়েছে বরপেটার 2টি, বাক্সার 1টি, গোলাঘাটের 1টি, কামরূপ গ্রামীণের 1টি, লক্ষ্মীপুরের 2টি, মরিগাঁওয়ের 1টি, নলবাড়ির 1টি, শোনিতপুরের 4টি, উদালগুড়ির 2টি, খুকরাঝাড়ের 1টি এবং চড়াইদের 1টি স্কুল। প্রসঙ্গত, এবার মাধ্যমিকে সাফল্যের নিরিখে রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে কাছাড়। আর কেউ পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা 22। এর মধ্যে রয়েছে এবার অনুমোদন বাতিল হওয়া 7টি স্কুলও। বাকি 15টি স্কুলে গত বছর ফলাফল তুলনামূলকভাবে ভালো হওয়ায় বেঁচে গেছে শাস্তির খাড়া থেকে। তবে স্কুল এডুকেশন বোর্ডের এমন সিদ্ধান্তের পাশাপাশি জেলা শিক্ষা বিভাগ এবার খারাপ ফলাফল প্রদর্শনকারী সব কটি স্কুলের প্রধানকে সকজ করেছে বলে জানা গেছে। শিক্ষা বিভাগের এক সূত্র জানান, সকজের জবাব এসে গেছে। এসব ক্ষতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবকটি স্কুলই থাকবে বিশেষ নজরদারিতে। পরবর্তী খবরটি হলো জিতে বিশ্বকাপ দেখবেন ভারতীয়রা। শেষ পর্যন্ত সম্প্রচার চুক্তি হওয়ায় খুশি ফিফার গাই। অবশেষে স্বস্তি পেলেন ভারতীয় ফুটবল প্রেমীরা। এতদিন ধরে চিন্তায় ছিলেন তারা, ভারতে কোথায় ফুটবল বিশ্বকাপ দেখা যাবে বোঝা যাচ্ছিল না। অবশেষে সেই চিন্তা মিটল। বিশ্বকাপ শুরুর 10 দিন আগে জানা গেল সম্প্রচারকারী চ্যানেলের নাম। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার। সোমবার এই কথা জানিয়েছে জি এন্টারটেইনমেন্ট। 8 বছরের জন্য চুক্তি হয়েছে, অর্থাৎ শুধু এবারের ফুটবল বিশ্বকাপ নয়, 2027 ও 2031 সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপ, 2030 ও 2034 সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ সহ মোট 39টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে তারা। জি এন্টারটেইনমেন্ট জানিয়েছে সম্প্রতি তারা 4টি চ্যানেল চালু করেছে। সেগুলি হলো ইউনাইট 8 স্পোর্টস 1, ইউনাইট 8 স্পোর্টস 1, ইউনাইট 8 স্পোর্টস 2 ও ইউনাইট 8 স্পোর্টস 2 এইচডি। এই 4টি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জি5 অ্যাপেও খেলা দেখতে পারবেন দর্শকরা। কত টাকায় চুক্তি হয়েছে তা এখনও সরকারিভাবে জানা যায়নি, তবে সূত্রের খবর ভারতীয় মূল্যে প্রায় 332 কোটি টাকায় ফিফার সঙ্গে 8 বছরের চুক্তি করেছে জি এন্টারটেইনমেন্ট। এত টাকা ভারতের অন্য কোনো সম্প্রচারকারী দিতে চায়নি। শেষ কয়েকদিন ধরে জি এন্টারটেইনমেন্টের সঙ্গে কথাবার্তা চলছিল ফিফার, অবশেষে তা চূড়ান্ত হলো। পরবর্তী খবরটি হলো পঞ্চদশ বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির কার্যকালে সরকারি অর্থের লুণ্ঠন ও কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্টীকরণ দাবি করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া।
তিনি বলেন, বিধানসভার প্রাক্তন স্পিকার বিশ্বজিৎ দৈমারীর আমলে বিধানসভার নতুন ভবন, সচিবালয়, বিধায়কদের জন্য শরীরচর্চা কেন্দ্র, ডিজিটাল মিউজিয়াম, মার্কেট কমপ্লেক্স, এমএলএ ক্লাব ইত্যাদি নির্মাণে সরকারি তরফে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী তথা লোক নির্মাণ বিভাগের মন্ত্রী এসব কাজ মঞ্জুর করেছিলেন। লোক নির্মাণ বিভাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোক নির্মাণ বিভাগের ওএসডি, সেক্রেটারি, কমিশনার পদে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের চাকরির মেয়াদ বাড়িয়েছিলেন বলেও সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভায় এই দুর্নীতি কেলেঙ্কারি সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত কিনা তা স্পষ্ট করা প্রয়োজন। শইকিয়া বলেন, বিজেপি সরকার যেখানে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলে, সেখানে এই বৃহৎ কেলেঙ্কারি কীভাবে সংগঠিত হলো প্রশ্ন তুলেন দেবব্রত শইকিয়া। তিনি বলেন, সরকারি অর্থের এই বৃহৎ লুণ্ঠনযজ্ঞের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ করেছে তা মুখ্যমন্ত্রীকে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। বিধানসভার বর্তমান স্পিকার রঞ্জিত কুমার দাসকেও তিনি বিধানসভার মর্যাদা বজায় রাখার স্বার্থে বিষয়টি নিয়ে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করেন তারও আহ্বান জানিয়েছেন। তার আশঙ্কা, সরকার দোষীদের আড়াল করার জন্য বিষয়টি সম্পর্কে দায়সারা মন্তব্য করে এড়িয়ে যাবে। পরবর্তী খবরটি হল, বিতর্কের মধ্যেই ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার নিজেই একথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু কেন? জানা যাচ্ছে, নিট প্রশ্নফাঁস কাণ্ডে বড়সড় প্রতিবাদ কর্মসূচি শুরু করতে দেশে পা রাখছেন তিনি। তার দাবি, নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এদিন অভিজিৎ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ভারতের সংবিধানের পথ অনুসরণ করে আমাদের সকলের একত্রিত হওয়া প্রয়োজন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত। ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে আমাদের আওয়াজ তোলার সময় এসে গিয়েছে। তার কথায়, এত বড় ভুলের পরে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে দেশে আর স্বচ্ছতা বলে কিছু অবশিষ্ট নেই। জানা গিয়েছে, আগামী 5 জুন অর্থাৎ শনিবার দিল্লিতে পা রাখবেন অভিজিৎ। এরপর যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্য তিনি পুলিশের কাছে অনুমতি চাইবেন। একই সঙ্গে দেশের ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ককরোচ জনতা পার্টি খাতায় কলমে কোনো রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই পার্টি। অভিজিৎ কটাক্ষ করেন, বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসেবে দাবি করে, কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র 4 দিন লাগলো। এই পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় এক্স থেকে উধাও হয়ে গিয়েছে ককরোচ জনতা পার্টির হ্যান্ডেল। বলা বাহুল্য, কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। আইবির তরফ থেকে দাবি করা হয় এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। অপরদিকে প্রতিষ্ঠাতা অভিজিতের কথায়, এই অ্যাকাউন্ট থেকে অন্যায় কোনো মন্তব্য করা হয়নি, উস্কানিমূলক পোস্ট করা হয়নি, কিছু সামাজিক ইস্যুতে পোস্ট করা হয়েছে স্রেফ। তাহলে কেন রুখে দেওয়া হচ্ছে এই অ্যাকাউন্টের কার্যাবলী? উত্তর দেয়নি কেন্দ্র। পরবর্তী খবরটি হলো, আসাম জুড়ে ফের বাড়ছে গরমের দাপট। আগামী 24 ঘন্টায় গুয়াহাটি সহ রাজ্যের একাধিক জেলায় অস্বস্তিকর গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকার আশঙ্কা প্রকাশ করেছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। পরবর্তী খবরটি হলো, বাংলায় বিজেপি সরকার আসার পরই নতুন নতুন পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারী সরকার। এবার জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। পরিবার পিছু জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ করবে এবার রাজ্য। এই রকমই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে। কারণ মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার এই মন্তব্যের পর থেকে রাজনীতির অন্দরে ফের নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শ্রমিক বলেন, জনসংখ্যা তো নিয়ন্ত্রণ করতেই হবে। 10 কোটি জনসংখ্যা হতে চলল পশ্চিমবঙ্গে। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে উদ্বাস্তু। আমরা যদি নিজেরাই 7টা-8টা করে এই সংখ্যা বৃদ্ধিতে মদত দিয়ে থাকি, এখানে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা দরকার। তিনি আরও বলেন, এটা প্রয়োজন আছে, মানুষ চায়। এই কথা আমরা বলেছি, কিন্তু সরকার তো বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আমি মুখ্যমন্ত্রীর সামনেই বলেছি কথাটা, আবেদন করেছি, ব্যাপারটা ভেবে দেখবেন। ভারতের ন্যাশনাল কমিশন অন পপুলেশনের টেকনিক্যাল গ্রুপের সমীক্ষা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি 6 লক্ষ। জনসংখ্যার দিক থেকে বিচার করলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের পরেই রয়েছে বাংলা। ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি বারবার অভিযোগ করেছে অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে জনবিন্যাস বদলে দিচ্ছে। ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের হঠাতে পদক্ষেপও করেছে শুভেন্দুর সরকার। জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। এর মধ্যেই শ্রমিকের এই মন্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ।
ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসাম এবং উত্তরপ্রদেশ দুই রাজ্যই মূলত টু চাইল্ড পলিসি বা দুই সন্তান নীতির উপর জোর দিয়েছে। এই নীতিগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপও করেছে তারা। আসাম সরকারের নীতি অনুযায়ী কোনো ব্যক্তির দুইয়ের বেশি সন্তান থাকলে তিনি আসাম সরকারের কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য এই নিয়ম কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, চা বাগান শ্রমিক এবং মরান ও মটক সম্প্রদায়ের জন্য এই ঊর্ধ্বসীমা শিথিল করে 3টি সন্তান পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আবার উত্তরপ্রদেশ সরকার 2021 সালে একটি ড্রাফট বিল বা খসড়া বিল প্রকাশ করে, যার নাম ছিল দি উত্তরপ্রদেশ পপুলেশন কন্ট্রোল স্টেবিলাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল 2021। এই নিয়ম না মানলে একজন ব্যক্তি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না এবং চাকরিতে থাকলে পদোন্নতি আটকে যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।